নিউ দিল্লি, ভারতবর্ষের রাজধানী। অফিসের একটা কাজের সূত্রে আমার 4 দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল, তাই ভাবলাম এই পুরো এক্সপিরিয়েন্সটাকে ডকুমেন্টেড করে রাখা যাক। ভিডিওতে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি কিংবা ভুল শব্দের প্রয়োগ করে থাকি, তার জন্য আমি অগ্রিম ক্ষমা প্রার্থী। দেখতে গেলে এটা পার্শিয়ালি আমার সোলো ট্রিপ, তাই এই পুরো অভিজ্ঞতা আমি তোমাদের সামনে কয়েকটা এপিসোডের মাধ্যমে ভাগ করে নেব। Hello everyone, good morning. So today we are leaving for Agra trip. আমি ভীষণ এক্সাইটেড। তো চলো বেরোনো যাক, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, চলো যাওয়া যাক। দিল্লিতে এটা ছিল আমার 3য় দিন এবং 3য় দিনে আমাদের আগ্রা যাওয়ার কথা ছিল। সেই মতো সকালবেলায় এয়ারবিএনবি থেকে একটা অটো করে আমরা অশোকা হোটেল পৌঁছালাম এবং সবাইকে রিসিভ করে আমরা এবার চললাম আগ্রার দিকে। সকালবেলা দিল্লির ওয়েদার বেশ ভালো ছিল, একটু ঠান্ডাও লাগছিল। ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম একটা ক্যাফেতে। এটা বেশ সুন্দর এবং বেশ বড় একটা জায়গা। বাকিরা তো কোল্ড কফি আর ডায়েট কোক দিয়ে পেট ভরিয়েছিল, কিন্তু আমি নিয়েছিলাম পুরি আর সবজি, কারণ আমি জানতাম অনেকটা আমায় যেতে হবে। এবং এই ক্যাফের লাগোয়া একটি সুন্দর বুটিকও ছিল, যেখান থেকে আমি একটা শোপিস কিনেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই উঠে চললাম আগ্রার উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টা জার্নি কিন্তু। তো আমরা এখন সবাই তাজমহলের দিকে যাচ্ছি। আমারও এটা প্রথমবার, তো আমরা যতজন যাচ্ছি আমাদের সবাই এটা ফার্স্ট টাইম। সো উই আর এক্সপ্লোরিং আগ্রা অ্যান্ড দিল্লি। ভালো লাগছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমি তো ইকো পার্কের তাজমহল আর বাইরে বেরোতে পারিনি, দেখা হয়ে গেছে কিরকম অভিজ্ঞতা। আই এম এক্সাইটেড। তো ইনি হচ্ছেন আজকে আমাদের ড্রাইভার, তিনি আমাদেরকে মোটামুটি গল্প করতে করতে নিয়ে যাচ্ছেন। আমরা দিল্লি মথুরা রোড ধরে সোজা আগ্রার দিকে যাচ্ছিলাম এবং সকালবেলা রাস্তাঘাটে গাড়ি প্রায় নেই বললেই চলে। তবুও 4 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে আগ্রা পৌঁছালাম। সো আমরা গাড়ি থেকে নেমে গেছি এবং তাজমহলের গেটের সামনে ওয়েট করছি। হ্যালো হ্যালো ওকে। সো আমাদের গাইডও চলে এসেছে, এবার আমরা যাব তাজমহলের দিকে। সো উই আর ড্যাম এক্সাইটেড। আর ইউ? So excited. ওকে গ্রেট। এখান থেকে 600 মিটার হেঁটে যেতে হবে, তাই স্যার বললেন আমরা একটা গাড়ি নিয়ে নিই। এটাকে এরা এখানে গল্ফ বলছে। তো গাড়িতেই আমরা যাব এবার, কারণ রোডটাও অনেকটা হেঁটে যাওয়াটা খুব চাপের ব্যাপার। তাজমহলের বেশ কয়েকটা গেট আছে, আমরা ছিলাম ওয়েস্ট গেটে এবং ওয়েস্ট গেট থেকে তাজমহলের গেটের টিকিট কাউন্টার অবধি বেশ কিছুটা রাস্তা, তাই এই রাস্তায় আমরা গল্ফ গাড়ি করে এসেছিলাম। ভাড়া নিয়েছিল জনপ্রতি 20 টাকা করে। আমরা দাঁড়িয়েছি, তো আমাদের গাইড টিকিট নিয়ে আসতে গেছেন। বাকিদের তো হয়ে গেছে অনলাইনে, আমার আর বোধি স্যারটাই শুধুমাত্র হয়নি, সেটা এখন উনি নিতে গেছেন। আর আমরা তাজমহলের ওয়েস্ট গেটে দাঁড়িয়ে আছি। অ্যামেজিং অ্যামেজিং। এত শিমুল ফুল ফুটে আছে, লাল ঝরে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। এত শিমুল ফুল রেড হয়ে আছে পুরো গাছটা, আর ওয়েদারটাও আজকে খুব ভালো। সো অ্যাপারেন্টলি আমাদের ক্লায়েন্টদেরকে খুব সুন্দর করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এই লাইনে দাঁড়িয়ে যেতে হচ্ছে, লম্বা লাইন সামনে। দিস ইজ নট ফেয়ার। অবশেষে আমরা তাজমহলে প্রবেশ করলাম। চারিদিকের আর্কিটেকচার এত সুন্দর এবং সঙ্গে আমাদের গাইডের অসাধারণ বিশ্লেষণ চারিপাশের পরিবেশকে যেন কোন অতীতে ফিরিয়ে নিয়ে গেছিল। দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত, এক এক সময় তাজমহলের সৌন্দর্য এক এক রকম। আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান, তার নির্দেশে প্রয়াত স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয়। কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল, কারো মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরে এই মহল নির্মাণ করেন সম্রাট। এসব নিয়ে নাহানামনির নানা মত আছে, তবে শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য, নানা রহস্য এবং নানা অজানা ইতিহাসের কথা। বর্তমানে এটি 7ম আশ্চর্যের অন্যতম। তাজমহলের ভেতরে যেহেতু সমাধিসৌধ আছে, সেই কারণে শুধু জুতো পরে এখানে কিন্তু অ্যালাউড না, তাই জুতো ঢাকার জন্য শু ক্যাপ পাওয়া যায়, সেগুলো পরেই সবাইকে ভেতরে প্রবেশ করতে হয়। তাজমহলে আরও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আমরা বেরিয়ে এলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল এবং প্রায় 2টো বেজে গেছিল। তাজ থেকে বেরিয়ে আমরা এবার লাঞ্চ করতে যাচ্ছি। And you know, Shannon was so emotional inside the Taj Mahal. Yeah. You felt connected.
And you loved it? I loved it. It was great. Me too. It was my first time. তাজমহল থেকে বেরিয়ে আবারও সেই গল্ফ গাড়ি করে আমরা ওয়েস্ট গেটেই চলে এলাম এবং এখানেই আমাদের গাড়ি রাখা ছিল। গাড়িতে উঠে আমরা সোজা চললাম ফতেপুর সিক্রির দিকে, কিন্তু তার আগে তো লাঞ্চ সারতে হবে। তাই লাঞ্চ সারার জন্য আমরা বেছে নিয়েছিলাম দ্য সল্ট ক্যাফে কিচেন অ্যান্ড বার। এখান থেকে অর্থাৎ এই রুফটপ থেকে কিন্তু তাজমহলের অসাধারণ ভিউ পাওয়া যায়, আর সেই কারণেই মূলত এই রেস্টুরেন্টটা চুজ করা। আর আন্দ্রের এখানে ভীষণ গরম লাগছিল। Oh, you liked it? But it's hot, I think. এই রেস্টুরেন্টটা আমার দারুণ লেগেছে। অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর এবং ওপর থেকে যে ভিউ পাওয়া যায় তা এক কথায় দারুণ। আমরা কি খাবো কিছু ডিসাইড করে উঠতে পারছিলাম না, তাই শেষমেশ বিভিন্ন কাবাব, ওয়ান পট মিল, পিৎজা এগুলোই অর্ডার দেওয়া হলো। আমার সব থেকে ভালো লেগেছিল পনির টিক্কা, আর তার সঙ্গে ওয়ান পট মিল হিসেবে সিজলার। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে এলাম গাড়ির দিকে এবং আবারও আমরা গাড়িতে উঠে বসলাম, কারণ আমাদের যেতে হবে এবার ফতেপুর সিকরি। আগ্রা থেকে ফতেপুর সিকরি আরও বেশ কিছুটা, প্রায় 2.5 ঘন্টা মতো। যদি তোমরা আগ্রাতে স্টে করো তাহলে খুব সহজেই তোমরা এই দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখতে পারবে। তাজমহল ছাড়াও আগ্রাতে আগ্রা ফোর্ট কিন্তু বেশ পপুলার। আমরা ফতেপুর সিকরিতে এসে যেখানে আমাদের গাড়ি নামিয়েছিল সেখান থেকে হেঁটে একটা জায়গায় পৌঁছালাম। সেখান থেকে আমরা একটা গল্ফ গাড়ি বুক করে তবে আমরা ফতেপুর সিকরির মেন গেটে পৌঁছাতে পারবো। এবং এখানেও আমাদের গাইড ছিল, আর আমরা সবাই দারুণ এক্সাইটেড ছিলাম, কারণ সারাটা দিন আমাদের ভালোই কাটছিল। এই গল্ফ গাড়িতে করে যেতে যেতে দেখলাম যে জায়গায় আগে বাজার বসতো সেই ছোট ছোট খুপড়িগুলো এখনও অটুট রয়েছে। আমার কিন্তু তাজমহলের থেকে ফতেপুর সিকরি বেশি ভালো লেগেছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলে ওইটাই সত্যি, কারণ আমাদের গাইড প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ঘরের ইতিহাস এত সুন্দরভাবে বোঝাচ্ছিলেন যেন মনে হচ্ছিল আমি সেই সময় ফিরে গেছি। সম্রাট আকবর নিঃসন্তান ছিলেন এবং শোনা যায় ফতেপুরেও এসেই উনি সুফি সাধক সেলিমের দয়ায় সন্তান লাভ করেছিলেন এবং পরবর্তীতে তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই আকবর নির্মাণ করেন ফতেপুর সিকরি। পাথরে উঠোন, বেলে পাথরের দেওয়াল এবং সম্পূর্ণ হাতে কারুকার্যে সাজানো যেন এক প্রাসাদ নগরী, যার কেন্দ্রে শোভাবর্ধন করেছে শ্বেত পাথরে মোড়া সেলিমের সমাধি। আজও জীবন্ত এই ঐতিহাসিক মুঘল নগরী তার নিজ সৌন্দর্য এবং বৈচিত্র্যের কারণ। আকবরের 3 স্ত্রী, 3টি আলাদা ধর্মের মানুষ ছিলেন এবং প্রত্যেকটি ধর্মের প্রতি আকবর যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। তা এই ফতেপুর সিকরির দেওয়াল, ঘর এবং বুনন দেখলেই বোঝা যায়। ফতেপুরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার যাচ্ছি ধর্মস্থানের দিকে, অর্থাৎ যেখানে সেলিমের সমাধি আছে। সমস্ত রকম পোশাক অ্যালাউড থাকলেও এই মসজিদের এখানে কিন্তু কোনো রকম হাফ প্যান্ট কিংবা দৃষ্টিকটু পোশাক পরে যাওয়া যাবে না। তাই এখান থেকেই প্রত্যেককে লুঙ্গির মতো একটা করে কাপড় দেওয়া হয়েছিল, যেহেতু সবাই হাফ প্যান্ট পরে এসেছিল। এই জায়গাটা ঢুকে মনটা অদ্ভুত শান্ত হয়ে গেল। তবে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই গাড়ি করে আবার আমরা আমাদের পার্কিংয়ের দিকে চলে এলাম এবং ফেরার পথে সবাই একটু রিফ্রেশমেন্ট চাইছিল। সেই মতো আমরা মথুরাতে একটা রুফটপ রেস্টুরেন্টে দাঁড়ালাম। নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া ডিনার সেরে একটুখানি কোমরও দুলিয়েছিলাম। প্রায় 10:30 নাগাদ বেরিয়ে আমরা 1টার সময় হোটেল পৌঁছালাম। সো আজকে প্রায় 17 ঘন্টা জার্নির পর আমি প্রচণ্ড টায়ার্ড, এবার জাস্ট শুয়ে পড়বো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার এই ডেলি ব্লগটা তোমরা কন্টিনিউয়াসলি দেখছো। আর আমি চেষ্টা করবো এরপর ছোটো ছোটো এভাবে আমার যে ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। চলো আজকের মতো টাটা, গুড নাইট।